এই যে 7 মাস ধরে যে গাজা এই যে হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ, সেখানে তো একটা প্রচণ্ডভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে এই যে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের যে নির্মম যে হামলা বা নির্বিচার হত্যাকাণ্ড, এইটার কি হবে? এইটার কি মানে কিভাবেই এটাকে চলতেই থাকবে? দুর্ভাগ্যজনকভাবে হলেও মানে এটা বলতে হয় যে এটা নিশ্চয়ই এর চেয়েও তো খারাপ অবস্থার হতে পারে না। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে গত ধরেন 70 বছর ধরে যদি আমরা দেখি প্যালেস্টাইনিদের দুর্ভোগের কাহিনীটা, যখনই কোনো বড় ধরনের সংঘাত হয়েছে তারপরেই কিন্তু একটা নতুন প্রয়াস হয়েছে প্যালেস্টাইনিদেরকে সহায়তা করার জন্য। তো আমার ধারণা যে গাজাতে প্যালেস্টাইনিরা মানে মানবেতর জীবনযাপন করছে, মানে অপরাধের কোনো শেষ নাই। এটা হত্যাযজ্ঞ বলেন, অপরাধ বলেন, তার মধ্যে আপনি লক্ষ্য করবেন এই প্যালেস্টাইন ইস্যুটা কিন্তু অনেক দিন পর আন্তর্জাতিক ইস্যু হিসাবে রূপান্তরিত হয়েছে। এটা ইতিবাচক, অ্যাটেনশন পেয়েছে। এবং এই প্যালেস্টাইনিরা কিন্তু গত বছর 10-12 ধরে হারিয়ে গিয়েছিল। আমার মনে আছে গতবার নেতানিয়াহু ইভেন জেনারেল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে একটা বোর্ডের মধ্যে এঁকে দেখাচ্ছে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক, এরকম দাগ দিয়ে। অর্থাৎ অন্যরা কারা? ইসরায়েল, সৌদি আরব, বাহরাইন, ইউএই, আমরা এই সিদ্ধান্ত নেব। অর্থাৎ নেতানিয়াহুর নেতৃত্বে বা রক্ষণশীল যে রাজনীতি, তারা প্যালেস্টাইনকে ইস্যু হিসেবে বাদই দিয়ে দিয়েছিল। এই 7ই অক্টোবরের ঘটনার মধ্য দিয়ে হামাস এটাকে আবার এজেন্ডাতে ফেরত নিয়ে আসছে। এবং এখন যে পর্যায়ে আছে আমার মনে হয় যে এটা সমাধান যদি আপনি সকলেই চিন্তা করছে হোয়াট ডে আফটার, অর্থাৎ এই গাজার যুদ্ধ শেষ হলে কি হবে। এবং এখানে কিন্তু অনেকগুলো আলোচনা আসছে এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা নতুন কিছু সম্ভাবনা আছে। যেমন জাতিসংঘের 4th কমিটি বলে একটা কমিটি ছিল, ডিকলোনাইজেশন কমিটি। এটা কিন্তু অনেকদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়ার আলোচনা হতো না প্রস্তাব এখন কিন্তু আলোচনা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাইলে কি এটাকে জাতিসংঘের আওতায় এখানে একটা সরকার হতে পারে? অর্থাৎ এবং সেটাও যদি হয় তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এর মধ্য দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগটা তৈরি হবে। এবং এখানে হামাস কতটা পারবে না, বা হামাস তো একটা আইডিয়া, হামাস কিন্তু একটা গোষ্ঠী নয়। হামাসের এই রেভলিউশনারি আইডিয়া শেষ পর্যন্ত কতটা টিকবে আমি জানি না। কিন্তু একই সাথে প্যালেস্টাইনের অথরিটি যেটা আছে, তাদের যে নির্লিপ্ততা বা তাদের যে অক্ষমতা, সেটাও যে আর কার্যকর নয়, সেটাও কিন্তু প্রমাণিত। তো কাজে আমার ধারণা যে এই অবস্থা থেকে বেরিয়ে প্যালেস্টাইনের এই রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যদি যেতে হয়, তাহলে জাতিসংঘের এই ধরনের আলাপ আলোচনাটা আমার কাছে আমি একটু ইতিবাচক হিসেবেই দেখতে চাই। আপনি কিভাবে দেখেন? না, আমি একেবারে ওনার সঙ্গে একমত। বরং আমি আরও তথ্য যোগ করি যে এটা ভয়াবহ ঘটনা। মানে যেটা ঘটেছে, আপনি ইসরায়েলের নীতিটা বুঝতে হবে যে তাদের সামরিক মনস্তত্ত্বটা এরকম যে এই শক্তিতে কাজ হচ্ছে না, তাহলে আরও শক্তি প্রয়োগ। যারা আন্তর্জাতিক সমরবিদ্যা নিয়ে কাজ করেন তারা জানেন কোনো দেশ এটা অনুসরণ করে, যেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র করে না বা অন্যরা করে না। এখন যেভাবে তারা করছে সেটা কিন্তু এই ভয়ঙ্করত্ব, এটা হামাস যখন কাজটা করেছে তার কি অবস্থা দাঁড়াবে এটা আমরা সবাই অনুমান করতে পেরেছি এবং সেটাই ঘটছে। কিন্তু আমাদের কল্পনারও বাইরে চলে গেছে। এটা লাইভ জেনোসাইড আপনি বলতে পারেন দেখছি, কিন্তু এটা ওই সম্ভাবনাগুলো তৈরি করেছে। যেমন দেখুন, জাতিসংঘের পূর্ণ সদস্য প্রাপ্তির পথে অনেক দূরে এগিয়ে আছে। এখন সে পায়নি, কিন্তু সে টপ এজেন্ডাতে চলে গেছে। অনেকগুলো স্তর আছে যেটা পার হয়ে যেতে হয়, সে ক্রমশ কিন্তু কাছাকাছি যাচ্ছে। ফ্রান্স বলছে তার 2 স্টেট ছাড়া সমাধান নেই। যুক্তরাষ্ট্র তো কথা বলছে যে রাফার এই অল আউট যে আক্রমণ, সেই আক্রমণকে সে সমর্থন করে না। তাদের মধ্যে স্প্লিট হচ্ছে, তাদের আইন প্রণেতাদের মধ্যেও এখন বিভেদ দেখা দিচ্ছে যে এটা কি। এবং সেটা মিশরও অত সহজে, যতই মিশর তার সুবিধাভোগী হোক না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ওভারসিজ এইডের, এত সহজ না যে তার বর্ডারে এরকম একটা সাংঘাতিক। জর্ডান নিজে অস্বস্তির মধ্যে রয়েছে, আমেরিকার অত্যন্ত বন্ধু রাষ্ট্র। এবং যেটা উনি বললেন যে এই যে আমাদের মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সেটা আসলে কোনো কাজই করছে না। তার না পুলিশ বাহিনী কাজ করে, না তার অন্য বাহিনী কাজ করে, সেখানেও করাপশনের অভিযোগ আছে, সেখানে অদক্ষতার অভিযোগ সেখানে আছে। হামাস হয়তো সমাধান না,
কিন্তু তারা কিন্তু একটা স্টেটহুডের দিকে যাচ্ছে। এবং আপনি খেয়াল করেন ইউরোপের একাধিক দেশ এই যে অনেকটা প্রোঅ্যাক্টিভলি বলছে যে আমরা তাদেরকে স্বীকৃতি দিতে রাজি আছি, একেবারে চাপা পড়ে গেছিল এজেন্ডাটা, সেটা আবার নতুন করে জাতিসংঘে উঠছে, সদস্য পদ প্রাপ্তির দিকে যাচ্ছে, মার্কিন নীতি নির্ধারকরা কথা বলছেন। এবং যে ছাত্র বিক্ষোভ হচ্ছে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে, সেটা 60-এর দশকের সিভিল রাইটস মুভমেন্টের পরে আর আমরা এত বড় বিক্ষোভ আমরা দেখিনি। সমস্ত এলিট স্কুলগুলোতে যারা এই সমস্ত কোনোদিন করতোই না গত অন্তত 60-এর দশকের পরে, আপনি চিন্তা করুন যে এরকম টপ স্কুলে সে দ্বিতীয় বর্ষে পড়ে, প্রথম বর্ষে পড়ে, তার বাকি স্টুডেন্ট লাইফ আর ফিরে আসবে কিনা সে জানি না, সেটা এখনো তারা জেলে, তাদের অনেকের এখনো বেইল হয়নি, তারা সেটা রাজি আছে, তাদের সাসপেনশন তারা মেনে নিচ্ছে, তারপরে তারা ইনক্যাম্পে, সেটা ঠিক আছে, পদ্ধতি নিয়ে আপনার আমার দ্বিমত থাকতে পারে যে, কিন্তু এই যে দাবিগুলো তারা তুলছেন পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে, আপনি যুক্তরাজ্যে হয়েছে, ইউরোপের সব শহরে হচ্ছে, সারা পৃথিবীতে, তো এর কিন্তু একটা প্রভাব আছে। এবং আমিও মনে করি যে ওই মাহমুদ দারবিশের কবিতাগুলোতে যেমন আছে যে শুধু দেওয়ালই দেখে, তো এইটাতে তার অভ্যস্ত, কিন্তু এর মধ্যে থেকে আমার মনে হয় যে এটা নৃশংসতা, এটা নিয়ে তো আর আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন, এই যে চেঞ্জেসগুলো, তার সদস্যপদ প্রাপ্তি, বিশ্ব সংস্থায় তাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান করা, যদি সেই দিকে যায়, এবং সেটা কিন্তু একটা বড়। আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন এটা তো এমন জায়গা নিয়ে যুদ্ধ, অ্যাব্রাহামিক রিলিজনের সবাই তো সেই জায়গায় ফেরত আসতে চায়, এবং জেরুজালেমকে তো কেউই ছাড়তে চায় না, সেটাও মনে রাখতে হবে। এখন ইসরায়েল তো একটা রাষ্ট্র, এবং সে একটা সামরিক রাষ্ট্র, এবং তার পুরো পারসেপশনই হচ্ছে এক ধরনের নিরাপত্তা বলাই। এটা হয়তো একটা রাষ্ট্রের কাঠামোর জন্য কতখানি টেকসই বা বজায়যোগ্য, সেটা হয়তো আপনাকে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে বোঝার জন্য। কিন্তু যতক্ষণ সে শক্তিশালী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সেই দোতালি আছে, এত সহজ না। আবার একই সঙ্গে ইসরায়েলের জন্য ব্যাপারটা এমন না যে একেবারে নিশ্চিত যে আমি রাফা অভিযান করে বিরাট বিজয় করে ফেলবো। আমি মনে করি যে একটা, ওনার সঙ্গে আমিও একমত যে এটা একটা বিশ্ব সম্প্রদায়ের জন্য বড় সুযোগ এনে দিয়েছে একটা সমাধানের প্রান্তে আসার।